আপনি কোথায় যাচ্ছেন? কারো প্রশ্নে অওরা বই থেকে মাথা তুলে সামনে বসা অস্থির চঞ্চল মেয়েটির দিকে তাকালো। বর্তমানে সে চলন্ত ট্রেনে আছে। অনেকক্ষণ ধরেই মেয়েটিকে সে খেয়াল করছিল, কেমন উসখুস করছে তাকে খুঁটে খুঁটে দেখছিল। অওরাব এবার মেয়েটিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল, মেয়েটি অসম্ভব সুন্দর বেশভূষায়, আভিজাত্যের ছাপ পা পর্যন্ত একটা ফ্লোরাল গাউন ফুল স্লিভসের সাথে খোলা চুলগুলো উড়ছে। মুখে বেশ খানিকটা সাজগোজের দেখাও মিলছে। এমন পোশাক সাধারণত এখনকার সময় ব্রিটিশ নারী কিংবা স্বনামধন্য পরিবারের শিক্ষিত নারীরা পরিধান করে। তা দিয়ে আপনি কি করবেন? ডাকাতি করতে যাবেন? ডাকাতি? আমাকে দেখে আপনার এমন মেয়ে মনে হয়? মেয়েটি ছটফটিয়ে বলল। না, তবে এতক্ষণ যেভাবে দেখছিলেন তাতে তাই মনে হচ্ছিল। না মানে এমনিই দেখছিলাম আপনি ভালো মানুষ কিনা। অওরাব এমন উদ্ভট কথায় বেশ হতবাক হলো। কি বলল মেয়েটা? তো কি বুঝলেন? আমি ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। নইলে আমি অনেকক্ষণ ধরেই এসেছি, কিন্তু আপনি একবারও তাকাননি আমার দিকে। অ্যাজ আ জেন্টলম্যান, ঠিক বলেছি না আমি? মেয়েটি বেশ উৎসাহী হয়ে বলল। অবশ্যই। কি বুদ্ধিমতী নারী আপনি! আমি তো অবাক আপনার ট্রিক দেখে। অওরা বেদ্রুপ করে কথাটি বলল। মেয়েটিকে তার ননির পুতুল মনে হলো, সরল সোজা বোকা শোকা টাইপ, কিন্তু শিক্ষিতও বটে, যেটা 19 শতকের এই সময়কার বিরল ব্যাপার। ব্রিটিশ সাদা বেড়ালগুলো আর যাই করুক না কেন, শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি করেছে। আপনি তো বললেন না কোথায় যাচ্ছেন। মেয়েটি আবারও জিজ্ঞেস করলো। এই ট্রেন শুধুমাত্র শহরেই যায়, তাহলে অবশ্যই আমি শহরে যাচ্ছি। এটা কি আপনার জানার কথা নয়, যেহেতু আপনিও শহরে যাত্রার উদ্দেশ্যেই ট্রেনে উঠেছেন? অওরা বিরক্তি নিয়ে কথাটি বলল। বিরক্ত কেন হচ্ছেন? আমি সত্যিই জানি না এই ট্রেন কোথায় যাবে। আমি এখানকার কিছুই চিনি না, তাই আপনার কাছে সাহায্যের জন্য জিজ্ঞেস করছিলাম। মেয়েটি অসহায় হয়ে বলল। অওরাব অবাক হলো, চেনে না জানে না এই ভর সন্ধ্যায় ট্রেনে উঠে বসে আছে একা একটা মেয়ে। বুঝলো কোনো খাপলা আছে। এখন বাজে সন্ধ্যা 7টা। ট্রেন ছেড়েছে আরও 1 ঘন্টা আগে। কথার সিরিয়াসনেস খুঁজে পাওয়ায় সে নিজেও এবার সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসল। হাত বাড়িয়ে ট্রেনের কাঠের তৈরি জানালাটা আটকে দিয়ে কেবিনের লাল লাইটটা জ্বালিয়ে দিল। এবার ঝকঝক শব্দ একটু কম আসবে। বাড়ির থেকে পালিয়েছেন? মেয়েটি কাছুমাছু করে ইতিবাচক মাথা নাড়ালো। সাথের ব্যাগটা আর একটু শক্ত করে চেপে গায়ে জড়িয়ে রাখা ওড়নাটা টেনে টুনে মাথাটা আরও ঢাকলো। একা একটা মেয়ে, তার উপর বলছেন এখানকার কিছু চেনেন না, অথচ দেহি দেহি করে নাচতে নাচতে বাড়ি থেকে পালিয়েছেন। এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তপোক্ত কারণ হবে আপনার কাছে। মেয়েটি ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অওরাব একটা বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলল। যদি বলার মতো মনে করেন তো বলতে পারেন। বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল একজন চরিত্রহীন ব্যক্তির সাথে। মিনমিন করে কথাটি বলল মেয়েটা। আপনি কি করে জানেন ওই ব্যক্তি চরিত্রহীন? আগে থেকে চেনেন? হুম। তা আপনার বাবাকে এই কথা বলতে পারলেন না, অথচ বাড়ি থেকে পালানোর মতো সাহস দেখালেন। দায়িত্ব রাজনীতির কাছে এটা একদমই তুচ্ছ, কারণ তার কাছে তাই পালানোর মতো দুঃসাহস দেখাতে হলো। মেয়েটি উদাসীন গলায় বলল। নাম কি আপনার? আরু। তা এখন কি ভাবলেন, কি করবেন? আর কোনো জবাব দিতে পারল না। শুধু অসহায় হয়ে অওরাবের দিকে তাকিয়ে আছে। অওরাব এমন চাহনি দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। সে বরাবরই শান্তিপ্রিয় মানুষ, সবসময় ঝামেলা এড়িয়ে চলে। পেশায় একজন এমবিবিএস ডক্টর। দেশে ভালো পড়াশোনার ব্যবস্থা না থাকায় পার্শ্বদেশ ভারত থেকে ডক্টরি শেষ করে এখন দেশে জব করে। গ্রামের মানুষদের ভালো চিকিৎসার ব্যবস্থা দেবে বলে ঠিক করলেও শহরে তেমন যোগ্য এমবিবিএস ডাক্তার না থাকায় সে বড়ই ডিমান্ডিং। চাইলেও গ্রামে ততটা চিকিৎসক সেবা করতে পারে না। প্রতি মাসে 2 দিন গ্রামের চেম্বারে বসে, সেই সুবাদেই মধুপুর আসা। আর এইখানে সদরে তার বাড়ি, মা বাবা, একটা ভাই নিয়েই তার পরিবার। তাদের সাথেও দেখা হয়ে যায়। এখন আমি কি করতে পারি? তীব্র উৎকণ্ঠা নিয়ে বলল আওরাব। আরু, এখানে আমি কিছুই চিনি না। আপনি যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন তাহলেই হতো প্লিজ।
আরও করুণ স্বরে বলল। অওরাব পরিপ্রেক্ষিতে কোনো কথাই বলল না। পুনরায় বয়ে মুখ গুজল। আরও হতাশ হয়ে নিজের ব্যাগ আঁকড়ে বসে রইল। বেশ খানিকটা সময় পার হওয়ার পরে আবারও মুখ খুলল আরু। আপনার নাম কি? আহমেদ আল আরফ। বয়ে মুখ গুজে এই কথাটি বলল সে। আপনার বাসা কোথায়? শহরে কি করেন? মধুপুর শহরে বাসা, আর শহরে চাকরি করি। ইনকোয়ারি শেষ হলে আমি একটু বই পড়ি। বদমেজাজি? কি বলেন? কিছু না, বলেছি আপনি অনেক সুন্দর করে কথা বলেন। অওরাব মাথা ডানে বামে নাড়িয়ে আবার বয়ে তাকালো। কিসে চাকরি করেন? এবার অওরাব ছুটে গেল। মাত্র না সে নিষেধ করলো কথা বলতে। জ্বালাচ্ছেন কেন আমাকে? বাসা থেকে বের হওয়ার সময় মনে ছিল না যে আপনি কিছুই চেনেন না? কোথায় কি করবেন এখন আমার মাথা খাচ্ছেন? আমি নিজেই তো একজন ব্যাচেলর। খিটখিটে মেজাজে কথাটি বলল সে। এমন করছেন কেন? অসহায় একটা মেয়েকে সাহায্য করতে হয়। আপনি না একজন জেন্টলম্যান? না, আমি একজন জল্লাদ। প্লিজ, আমি জানি আপনি জেন্টলম্যান। মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলে উঠল। অওরাব কোনো মতে নিজের রাগটাকে কন্ট্রোল করলো। সে নিজেই একজন ব্যাচেলারের মধ্যে সে কোথায় কি করবে, তার উপর একা একটা মেয়েকে কার ভরসায় ফেলে রেখে যাবে, বিবেকও সায় দেয় না। ওকে, আমি দেখছি। মেয়েটির মুখে বিশ্বজয়ের হাসি প্রচণ্ড উৎফুল্লতা নিয়ে বলে উঠল। ধন্যবাদ, আমার কাছে অনেক টাকা আছে, যা খরচ হয় আমি দিয়ে দিব। চাঁদ কপাল আমার। তাই ভর সন্ধ্যায় চুলগুলো ছেড়ে না রেখে বেঁধে ফেলুন। আমার কাছে কোনো ফিতা নেই, তাড়াহুড়ো করে আনতে ভুলে গেছি। অওরাব চারপাশে একবার চোখ বুলিয়ে কিছু না পেয়ে নিজের গলা থেকে টাইটা খুলে তাকে দিল। এটা দিয়ে বাঁধুন। আরও হাসি মুখে টাইটা নিয়ে চুলগুলো বেঁধে ফেলল। লোকটা ভারী বুদ্ধিমান। ভালো লাগছে? পেছন ঘুরে কথাটি বলল আরু। অওরাব মেয়েটির বাচ্চামো দেখে মৃদু হাসল। টাইটা দিয়ে চুলগুলো সুন্দর করে ফুলের মতো করে বেঁধেছে। সুন্দর। মৃদু স্বরে বলল অওরাব। ভোর 4টে বাজে। অওরাব ট্রেনের জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছিল। পায়ে কারো স্পর্শে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই আশ্চর্য হয়ে গেল মেয়েটি তার পায়ে মাথা দিয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে, আর তার একটি হাত মেয়েটির চুলে। তৎক্ষণাৎ হাতটা সরিয়ে ফেলল। এই যে, এই মেয়ে, পারুনে কি জানো? উঠুন। আপনি এখানে কি করে এলেন? ঝাঁঝালো কণ্ঠে বলল অওরাব। আরুর ঘুম হালকা হয়ে গেল কারো তীব্র আওয়াজে। চোখ মেলে তাকাতেই অওরাবের মুখটা দেখতেই লাফ দিয়ে উঠে বসল। অওরাব তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরু তার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিল। আসলে ব্যাগে মাথা দিয়ে ঘুমানো যাচ্ছিল না, ব্যথা লাগে, তখন এটার দিকে নজর গেল। বেকার বসেছিল, আমি কাজে খাটিয়ে দিয়েছি। অওরাবের পায়ের দিকে ইশারা করে বলল আরু। কি পাগল আপনি? দেখে তো মনে হয় একটা পরিপূর্ণ নারী। এত বাচ্চামো কোথায় পান আপনি? একটা অচেনা ছেলের পায়ের উপর ঘুমাতে লজ্জা করে না? লজ্জার কথা মাথায় আনলে আর ঘুমানো লাগতো না। আর আপনি অচেনা কোথায়? আপনাকে তো আমি চিনি। আপনি অওরাব, যে আমাকে সাহায্য করবে বলেছিল। আরু হাসি মুখে বলল। অওরাব দীর্ঘশ্বাস ছেড়ে জানালার দিকে তাকালো। আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। ট্রেন থেকে নেমে তারা একটা চায়ের দোকানে বসলো। চা খাবেন? আরু মাথায় ওড়নাটা ভালো করে টেনে মুখটা কিছুটা ঢেকে নিল। এখানে বসে? হুম। কেন, কোনো সমস্যা? আওরাব পাশে রাখা বেঞ্চে বসতে বসতে জিজ্ঞেস করলো। না, এখানে অনেক মানুষ তো তাই। অওরাব কিছু না বলে আরুকে নিজের পিছনে দাঁড় করিয়ে কিছুটা আড়ালে লুকিয়ে নিল। হয়েছে? ধন্যবাদ। আরু হাসি মুখে বলল। চা আর একটা বনরুটি খেয়ে বেরিয়ে পড়ল ওখান থেকে তারা। অওরাব এখান থেকে একটি রিক্সা নিল বাসা পর্যন্ত যাওয়ার জন্য। ইয়াল্লাহ, আমাকে ধরুন, পড়ে যাব তো। আরু ভয়ার্থ চোখে অওরাবের হাতটা শক্ত করে ধরে বলল। অওরাব বিরক্ত হয়ে বলল। হাত ছাড়ুন। রাস্তাঘাটে এমন হাত ধরাধরি অশোভনীয়। হাঁকি কখনো রিক্সা ওঠেনি নাকি? ছোটবেলায় উঠেছিলাম 2-1 বার, এরপরে আর কখনো উঠিনি। আরু কাঁদো কাঁদো হয়ে বলল। মামি মনে হয় ভয় পায়। মামা, আপনি ধৈরা বন মামিরে মানুষের কথার লাইগা পরে বউ হারাইবেন।
রিক্সাওয়ালা দাঁত কেলিয়ে কথাটি বলল। অৌরব চোখ পাকিয়ে তাকালো রিক্সাওয়ালার দিকে। আপনাকে এত বেশি বুঝতে কে বলেছে, হ্যাঁ? এতই দরদ থাকলে আপনি ধরে বসুন আপনার মামিকে। এই মামা মামিকে? আরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো অৌরবকে। অৌরব কিছু ভাবছিল, মাথায় তার গভীর চিন্তা। একজন ব্যাচেলার ছেলের বাসায় একটা মেয়েকে রাখলে এলাহি কাণ্ড বেঁধে যাবে, কিন্তু কি করবে? তখনই আরুর প্রশ্নে তার ধ্যান ভাঙে। চট করে মুখে হাসি ফুটে উঠল। আপনি আর আমি। পরপরই রিক্সাওয়ালাকে ডাকলো। এই ভাগিনা, সামনে মিষ্টি দোকান পেলে রিক্সা থামিয়ে তো। রিক্সাওয়ালা মাথা নাড়ল। মিষ্টি দিয়ে কি করবেন এই সকালবেলা? আরু জিজ্ঞেস করলো। বাড়িতে নতুন বউ আসলে মিষ্টি দিতে হয়, তাই। অৌরব স্বাভাবিকভাবেই বলল, দৃষ্টি তার সামনে এক হাতে আরুর এক হাত আঁকড়ে ধরা। চাচি, এই আমার স্ত্রী। কি যেন নাম? হায় আল্লাহ, নামটাই তো মনে নেই। প্রথম কথাটা যতই জোরে বলেছে, শেষের কথাটা ততই আস্তে বলল। আওরা বাড়িওয়ালির উদ্দেশ্যে। আসমা বেগম মাত্রই দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম থেকে উঠেছে। ভোর 6টা বাজে। এখন উঠেই এমন অপ্রত্যাশিত ঘটনা দেখে একবার আরু আর একবার অৌরবের দিকে গোল গোল করে তাকাচ্ছে। অৌরবের মুখে অপ্রস্তুত বোকা বোকা হাসি। চাচিকে সালাম দাও, আর তোমার নামটা বলো। আচমকা এমন সম্বোধনে আরো চোখ পাকিয়ে তাকালো অৌরবের দিকে। চোরের মনে পুলিশ পুলিশ এই সাত সকালে কেউ বউ দেখাতে নিয়ে আসে? নির্ঘাত সন্দেহ করে বউকে। গালমন্দ করতে মোটেও ভুলল না সে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? আমি আরু। আরও অৌরবের হাতটা আঁকড়ে ধরে অভিনয়ের মাত্রা আরেকটু বাড়িয়ে বলল। অৌরব চোখ বড় বড় করে তাকালো আরুর দিকে, দৃষ্টি যেন তার বলছে। হাতটা ছাড়, পায়ে পড়ি। অৌরব হাঁসফাঁস করে উঠল, না জানি আর কত ঝামেলায় পড়তে হবে। আসলে আমি আব্বু অনেকদিন ধরেই জোর করছিল, তাই এবার আর দেরি করিনি। একদিন তো করতেই হবে, তাই না? অৌরব বোকা বোকা কণ্ঠে বলল। এই প্রথম তার নিজেকে একটা বেকুব মনে হচ্ছে। এর জন্যেই সে নারী নামক ঝামেলা থেকে সব সময় দূরে থাকে। 30 বছরের এই জীবনে কত কিছুই না জয় করেছে সে, শুধু এই নারী মন ছাড়া। সাত সকালে এমন হাত ধরাধরি দেখে বাড়িওয়ালি চাচির ও তার কোনো সন্দেহ থাকলো না। মৃদু হেসে কথা বলল। সেখানে মিষ্টির পাট চুকিয়ে আওরাব নিজের ঘরে ঢুকলো। প্রথম সমস্যার সমাধান করে বড় শান্তি লাগছে তার এখন। এটা একটা আবাসিক এলাকা। তারা 3তলা একটা বিল্ডিংয়ে থাকে। কিছুটা পুরাতন আমলের বাড়ি, দেওয়ালে সবুজ শ্যাওলার আস্তরণ তার ইঙ্গিত দেয়। অৌরব থাকে দোতলায়। আরও ঘুরে ঘুরে দেখছে ঘরটি একটা বসার রুম, 2টি বেডরুম, রান্নাঘর আর 2টো বাথরুম তার বেশ পছন্দ হয়েছে। এর থেকে ভালো উপায় আমার কাছে ছিল না এই মুহূর্তে, তাই ওগুলো বলতে হলো। আশা করি আপনি বুঝবেন। আর এই রুমে আমার ভাই থাকতো, এখন আর থাকে না। আপনি এখানে থাকবেন যতদিন না আপনার সমস্যার কোনো সমাধান হচ্ছে। অৌরব বেতের সোফায় গা এলিয়ে বসে বলল। আপনার ভাই কেন থাকে না? তার পড়াশোনা শেষ, তাই সে বাড়িতেই থাকে। ও, বাথরুম কোথায়? তার এখন একটা গোসলের বড় প্রয়োজন। সারা শরীর চুলকাচ্ছে। অৌরব হাতের ইশারায় বসার ঘরের বাদিকে নির্দেশ করলো। আরও ভ্রুকুচকে অসহায় কণ্ঠে বলল। আপনি এমন নিষ্ঠুর কেন? একটা মেয়েকে কমন বাথরুমে পাঠাচ্ছেন। মেয়েদের একটু প্রাইভেসি আছে না? অৌরব চোখ ছোট ছোট করে মেয়েটির দিকে তাকালো। তাকিয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটি কি বলছে। এত ব্যক্তিগত ব্যাপার শ্বশুরবাড়ি থেকে দেখাবেন? এটা আপনার শ্বশুরবাড়ি নয়। আমার রুমের দিকে নজর দেবেন না বলে দিচ্ছি। এমনিতেই বিগত 12 ঘন্টায় আমাকে ঝামেলায় জর্জরিত করে দিয়েছেন। বলেই অৌরব ঠাস করে আরুর মুখের উপর নিজের রুমের দরজা বন্ধ করে দিল। বেটা জল্লাদ। বলেই আরও বিরস্ব মুখে নিজের ঘরে চলে গেল। এই যে শুনুন, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। একটা ছেলে এসে আপনাকে নাস্তা দিয়ে যাবে। আপাতত বাড়িতে কোনো খাবার নেই, ব্যাচেলার মানুষ তো, একটু মানিয়ে নি। বিকেলে কিছু ব্যবস্থা করব। স্টেথোস্কোপ আর ঘড়ি পড়তে পড়তে বলল অৌরব। গোসল করে একদম রেডি হয়ে বের হয়েছে সে। আজ একটা জরুরি সার্জারির জন্যেই সে তাড়াতাড়ি করে শহরে এসেছে। কোথায় যাচ্ছেন আপনি? হাসপাতালে। বলতে বলতে পেছনে ফিরতেই যেন হুমড়ি খেল অৌরব। হাই আল্লাহ,
মেয়েটা হাঁটুর নিচে অবধি একটা ফ্লোরাল কমলা ফ্রক পরেছে। সদ্য গোসল করা নগ্ন পা দুটো যেন তাদের অগাধ সৌন্দর্য মেলে ধরে আছে, আর বলছে, চোখ মেলিয়া চাহিয়া দেখো। অওরাব আস্ত গফিরুল্লাহ বলে চোখ ফেরাতে চাইল, কিন্তু বেহায়া চোখ দুটো বারবার ওদিকেই আটকে যাচ্ছে। এইসব আপনি কি পড়েছেন? হ্যাঁ, এ দেশের মেয়ে বউরা কি এমন পোশাক পরে? এলাকায় আমার একটা নাম ডাকা আছে, তা ধুলোয় মেশানোর জন্য উঠে পড়ে লেগেছেন কেন আপনি? অওরাব বিরক্তি নিয়ে বলল, আমার কাছে তো আর কোনো পোশাক নেই, দুটোই এনেছিলাম, একটা পরা ছিল আর এইটা। আরও কাছুমাছু হয়ে বলল, তারও তো করার কিছু নেই, সে কি পরিস্থিতিতে ছিল তা শুধু সেই জানে। কি? তাহলে অত ভারী ব্যাগটা কি ছিল? হ্যাঁ, আমার হাত এখনো ব্যথা করছে ওটাকে টানতে টানতে। অওরাব হাত ঝাড়তে ঝাড়তে বলল। বিয়ের পোশাক আর কখরা। আরও বলল। তাই বলে এত ভারী বিড়বিড় করে অওরাব অ্যাপ্রন পড়তে পড়তে আরুর উদ্দেশ্যে বলল, যাক, আমি বের হবো এখন। যে কেউ আসলেই দরজা খুলবেন না, আর এভাবে তো নাই। আমি খাবার এনে দিয়ে যাচ্ছি। আপনি সত্যিই ডাক্তার? কেন, আপনি কি সত্যি জলাদ ভেবেছিলেন? না, আপনার মতো জেন্টলম্যান জল্লাদ কি করে হয়? আমি বোকা নাকি? আরও উচ্ছ্বসিত হয়ে বলল, আমারও প্রথমে সন্দেহ হয়েছিল, কি নিয়ে? এই যে আপনি বোকা কিনা। বলেই ফিক করে হেসে দিল অওরাব। আরও কটমট করে তাকালো অওরাবের গমনের দিকে, পরক্ষণেই মৃদু হেসে দিল। আপনার হাসি যে ভীষণ সুন্দর, তা কি আপনি জানেন ডাক্তারবাবু? আরও বিড়বিড় করল, মধুপুরের রাজমহলে কড়া আদেশ জারি করা হয়েছে, মহলের ভিতরের কোনো কথা যদি বাইরে বের হয় তার গর্দান নিজ হাতে নেবে রাজা সারফারাজ, যে এখন বিছানায় শায়িত আছেন চোখ বন্ধ অবস্থায়, কিন্তু চোখের কার্নিশ পেয়ে তার অনবরত পানি পড়ছে। মেয়েরা হয় বাবার রাজকন্যা, এ কথাটা যেন একটু বেশিই প্রযোজ্য নবাব সারফারাজের ক্ষেত্রে। বংশগত প্রথার অনুসরণ করে 23 বছর বয়সে মহারাজার সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি। তার 1 বছর পরেই বাবার পছন্দে বিয়েও করে, কিন্তু অজানাভাবেই সারফারাজের বাবা ছেলের পছন্দের মেয়েকেই এনে দিয়েছিলেন। এই নিয়ে খুশির অন্ত ছিল না সারফারাজের মনে। প্রিয়তমা স্ত্রীকে সবসময় ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখত, কিন্তু বিয়ের 7 বছরেও যখন কোনো উত্তরাধিকারের দেখা পেল না, তখন সারফারাজের বাবা ক্ষিপ্ত হয়ে গেল পুত্রবধূর উপর। যেখানে তার ছোট ছেলেদের সন্তান বড় হয়ে গেল, সেখানে তার বড় ছেলে এখনো নিঃসন্তান। ঠিক করলো ছেলেকে আবার বিয়ে দেবে, কিন্তু তখন সারফারাজ বাবার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করে স্ত্রীকে আগলে নেন, যার ফলশ্রুতিতে আজ সে 2 রাজকন্যার পিতা, রাজকুমারী এরিজেন ও রাজকুমারী রুসিফা। কিন্তু এতে যেন সমস্যা আরও বাড়তে লাগলো, কারণ প্রথাগত অনুসারী সারফারাজের প্রথম সন্তান হবে পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী। সেখানে প্রথম সন্তান একজন মেয়ে হয়ে কিভাবে একটা এত বড় রাজ্যের দায়িত্ব পালন করবে? এই নিয়ে শুরু হয় যত দ্বন্দ্ব। তখন সকল দ্বন্দ্বের অবসান ঘটে সারফারাজের দৃঢ় ও অবশ্যই প্রশংসামূলক সিদ্ধান্তে। সে সকলকে বলে সে তার মেয়েকে এমনভাবে বড় করবে যেন একজন ছেলের থেকেও দক্ষ হাতে রাজ্য সামলাতে পারে। তার মেয়েই হবে পরবর্তী সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। তার পরিপ্রেক্ষিতেই 15 বছর বয়সে রাজকুমারী এরিজেনোকে লন্ডনে পাঠায় উচ্চ শিক্ষার জন্যে, যাতে করে কখনো তাকে কোনো পরিস্থিতিতে অপদস্থ হতে না হয়। অস্ত্র শিক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাপনার কলাকৌশল সবকিছুতে পারদর্শী করে তোলে মেয়েকে সেখানে রেখে। এতে মেয়েরও কোনো অভিযোগ ছিল না বাবার উপর। সেও তার দায়িত্ব সাহসিকতার সাথে নিজেকে প্রস্তুত করে। বাবার দেওয়া ওয়াদা পূরণে কখনো বাবার অবাধ্য হয় না সে। কিন্তু দিন যত গড়ায় সারফারাজের সুশাসনের জন্যে নাগরিকের কাছে সে বেশ প্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষের যেন দুঃখ নিবারণের দূত হিসেবে কাজ করে।
অপরদিকে শত্রুর সংখ্যাও বাড়তে থাকে। দিনকে দিন নিজের শারীরিক অবস্থাও কেমন যেন অবনতি ঘটতে থাকে। তখন হঠাৎ করেই তার মেজো ভাই নিজের ছেলের জন্য এরিজোনাকে বউ হিসেবে নিতে চায়। এতে করে রাজ্য সামলাতেও পারবে, আর একটা শক্তপোক্ত ঢালও থাকবে তাকে রক্ষা করার জন্য। মেজো ভাইয়ের চিন্তাধারা মন্দ লাগলো না তার। মেজো ভাইয়ের ছেলেও বড় দায়িত্বশীল একজন তাগড়া যুবক, তার অনেক সাহায্য করে। সব দিক ভেবে সে রাজি হয়ে গেল এরিজোনাকে দেশে আনতে, এবং বিবাহের দিনই তার রাজ্য অভিষেকও হবে। কিন্তু এই প্রথমবার এরিজেনো তার বাবার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করে। সে জানায় তার রাজ্য সামলানোর জন্য সে একাই যথেষ্ট। বিয়ে করে রাজ্য সামলাতে হবে এত দুর্বল ভীতু সে নয়। কিন্তু তার বাবাও যেন এবার বেঁকে বসে। মেয়ের তার ২৬ বছরের যুবতী তার দায়িত্বের কারণে সংসার ভালোবাসা থেকে কেন দূরে থাকবে? তারও ইচ্ছে মেয়ের একটা হাসি খুশি সংসার দেখার। এরপরেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। যেই মেয়ে বাবার কথার কখনো অবাধ্য হয়নি, সেই মেয়েটি আজ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সারফারাজের হৃদয়টা আবারও চলকে ওঠে। তার বাচ্চা রাজকুমারীটা ঠিক আছে তো? সে তো এখানকার কিছুই চেনে না। ইয়া আল্লাহ! আব্বুর যান, আব্বুর বুকে চলে আসুন দয়া করে। আপনার চারপাশটা যে শত্রুতে ভরপুর, একা পেয়ে খুবলে খাবে আপনাকে। বাবা হয়ে কিভাবে সহ্য করব আমি? এটা আব্বুজান যে অনেক কষ্ট পাচ্ছে, চলে আসুন না। সারফারাজ বিড়বিড় করে কথাটা বলল, চোখ যে তার বাঁধ মানছে না। আজও মনে পড়ে যেদিন দাই তার কোলে ছোট্ট এরিজেনোকে দিয়েছিল। সে কি নিদারুণ অনুভূতি! বিয়ের ৮ বছর পর প্রথমবার বাবা হওয়ার আনন্দে অজ্ঞান হয়ে থাকা স্ত্রীকে বুকে জড়িয়ে কেঁদে দিয়েছিল সে। শহরে হাসপাতাল অনেক থাকলেও প্রাইভেট হাসপাতাল মাত্র একটা, যেটাতে অওরাব এখনও কর্মরত। চিকিৎসা সেবার মান ভালো হওয়ায় এটি বেশ স্বনামধন্য। অওরাব মাত্র হাসপাতালে ঢুকলো। সকাল এখন মাত্র ৯টা বাজে। আরে সিনিয়র ডাক্তার সাহেব যে মালদার রোগী দেখে আর টিকতে পারলেন না, তাই তো সকাল সকাল হাসপাতালে হাজির। কারো এমন তিক্ত কটূক্তিতে অওরাব প্যান্টের পকেটে হাত গুছিয়ে পেছনে ফিরে শটান হয়ে দাঁড়ায়। হাতুড়ে ডাক্তার সালাম দাঁড়ানো মুখে তার কুটিল হাসি। খোঁচা মেরে কথা বলাই এর প্রধান কাজ। তেমন কোনো প্রফেশনাল ডিগ্রি না থাকায় অওরাবের একে হাতুড়ে ডাক্তারি মনে হয়। ভালো উচ্চপদস্থ কর্মকর্তাদের পিছিয়ে লাগাই যেন এর আসল কাজ। আমার কাজ শুধু মানুষের জীবন বাঁচানো। তার জন্য সাত সকাল কিংবা মধ্যরাত কোনো ব্যাপার না। কে বড়লোক কে ছোট লোক এইসব ব্যাপারে খোঁজ নেওয়া আপনার কাজ, আমার নয়। আর এর জন্যই আপনি এখনও মানুষের জ্বর আর প্রেশার মাপেন, আর আমি সার্জারি করি। অওরাব মৃদু হেসে কথাগুলো বলে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। সালাম দাঁত কিরমির করতে লাগলো সেখানে বসে। এই রোগীকে সেই প্রথম থেকে চিকিৎসা সেবা দিয়েছে, কিন্তু রোগীর শারীরিক অবস্থা যে হঠাৎ এমন ফল করবে সে ভাবতে পারেনি। এর জন্যেই মূলত এত তাড়াহুড়ো করে গতকাল এসেছে। নয়তো আরেকদিন থাকতো রাজকুমারী এরিজোনোকে যে আর দেখা হলো না। বিশেষ কারণ হিসেবে এটাকেই দায়ী করে সে। গতকাল রাজকুমারীর অভিষেকের পর তার তৈলচিত্র প্রকাশ করার কথা ছিল, পেপারেও তো দেওয়ার কথা ছিল। দিয়েছে কি? রাজকুমারী এরিজেনো দেশ ছাড়ার পর থেকে এই 11 বছরে কেউ তাকে দেখেনি। মূলত তার কোনো তৈলচিত্র রাজপরিবার থেকে প্রকাশ করা হয়নি, কারণ অজানা। তাই স্বাভাবিকভাবেই সবার আগ্রহ থাকবে তাদের ভাবি রানীকে দেখার। অওরাব সব কিছু মাথা থেকে বের করে কাঙ্ক্ষিত কেবিনে ঢুকে গেল। কারো জন্য যে কোনো কিছু থেমে থাকে না। চাচা যান, আমাদের অ্যারিজোনার তৈলচিত্র প্রকাশ করা উচিত, এতে করে তাকে খুঁজে পাওয়া সহজ হবে আমাদের জন্য। অত্যন্ত বিনয়ী কণ্ঠে অনিরূপ বলল। সারফারাজ অগ্নি দৃষ্টি তাক করল অনিরূপের দিকে। মেজ ভাইয়ের বড় ছেলে আর একটা না হওয়া সম্পর্ক যে আছে তাদের মধ্যে। মাথা খারাপ হয়ে গেছে অনুরূপ আপনার? এরিজোনাকে এদেশের কেউ এখনও চেনে না, এটা তার সুরক্ষা বহন করে। আর যদি চিনতো এতক্ষণে তার লাশ আমার সামনে থাকতো।
সারফারাজ দাঁতে দাঁত চেপে কথাটা বললেও কিন্তু কণ্ঠস্বর যে তার খানিক কেঁপে উঠল তার বাচ্চা রাজকুমারীটার মৃত্যুর কথা মুখে আনতে। চারপাশে পরিবারের বয়োজ্যেষ্ঠ সবাই আছে। একটু আগেই সরকারি হাসপাতালের ডাক্তার তার চেক আপ করে গেছে। বড় ডাক্তার সাহেব নাকি গতকাল চলে গেছেন শহরে। নবাব সারফরাজ অসুস্থ হয়ে পড়েন মেয়ের এমন পদক্ষেপে। আব্বুজান যা করছি আপনার ভালোর জন্যই করছি প্রিন্সেস। তবুও আব্বুজানকে ভুল কেন বুঝছেন? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটাবার নিজের অবস্থানের কথা ভাবলেন না? ভাবি রানী, আপনি কত বড় দায়িত্ব অর্পিত আপনার উপর। সারফরাজ ক্ষীণ কণ্ঠে বলল। রসিফা অদূরে দাঁড়িয়ে বাবাকে দেখছেন। বাবার কষ্ট সে সহ্য করতে পারে না। তার বিশাল দেহি বাবাকে সবসময় হাসি খুশি বেশি ভালো লাগে, যার গর্জনে সবাই কেঁপে ওঠে। তখন সে আনন্দিত হয়, নিজেকে আরো শক্তিশালী মনে হয়। কিন্তু কোথাও কেউ ভুল হয় না বাবুজান আর না আব্বুজান। লুসিফা দীর্ঘশ্বাস ফেলে নিচের কক্ষের দিকে পা বাড়ালো। বাবার ঘরে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না বড়রা, সবাই সমালোচনায় আছে। কিছু দূরত্ব পার হতেই কারো জোরে টান দেওয়ায় দেওয়ালে সেটে গেল রসিফ। পরপরই চমকালো ঘাগরার আড়ালে পেটে কারো রক্ত স্পর্শে আগুন চোখে তাকালো সামনের ব্যক্তির দিকে। অনিরূপ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রসিবা সন্তর্পণে নিজের দৃষ্টি নরম করে ফেলল। অনিরূপ খানিক ভরকালো রসিফার এমন পরিবর্তনে। অ্যারিজোনা কোথায় রুসিফা? পেটের স্পর্শখানি গম্ভীর করে জিজ্ঞেস করলো অনিরূপ। রসিফা উত্তর দিল না, বরং মৃদু হাসল। অনিরূপের কাছে এই রসিফাকে অন্যরকম লাগছে। হাতের বাঁধন হালকা হতেই রসিফা সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের হাতের সৌন্দর্য বর্ধনকারী বালার সঠিক ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নিল অনিরূপের বাঁধন থেকে। বড় ভাইজান, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমিও সারফরাজ কন্যা। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত। এমন দুঃসাহস দেখাতে আপনার কলেজা কাঁপল না? এত নির্বোধ কবে থেকে হলেন? রসিফা অনিরূপের দিকে ঝুঁকে অত্যন্ত ক্ষীণকণ্ঠে বলল। অনিরূপ সোফায় কর্নারে পড়ে আছে, হাত থেকে তার গলগলিয়ে রক্ত পড়ছে। যেই হাত রসিফার পেট স্পর্শ করেছিল, কিন্তু তার বিস্ময় ভরা দৃষ্টি এখনও রসিফার দিকে তাক করা। এত পরিবর্তন কিভাবে মাত্র কিছু ঘন্টার মধ্যে? যেই রসিফা তাকে সব সময় সম্মান করত। রসিফা নিজের বালাচোরার দিকে তাকালো, যেটাই রক্ত লেগে আছে। এই একই বালা বুবুজানের কাছেও আছে। আব্বুজান এনেছিলেন দুজনের জন্য ভারত থেকে, বলেছেন সবসময় হাতে রাখতে। সেদিন বুবু বলেছিল এই বালা নাকি আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়। তখন তার এই কথাটা উদ্ভট লেগেছিল, কিন্তু আজ অজান্তেই যেন বুবু তাকে রক্ষা করলো। তার বুবুজান যে তাকে সবসময় সব পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষায় তৎপর থাকে। জানেন, সেদিন বুবু বলেছিল যে আপনার রক্তে নাকি আলাদা এক নেশা আছে। একবার ছড়ালে বারবার ছড়াতে ইচ্ছে করে। আজ আমার কথাটা সত্যিই লাগছে। আমারও কেমন জানি নেশা লেগে গেছে আপনার রক্তে। রসিফা কথাটা বলেই হেসে দিল। তার হাসির আওয়াজ যেন গুমট পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছে। বাহ বাহ, আজ তবে রাজকুমারী অ্যারিজোনার যোগ্য বোনের দেখা পেলাম। ইস, এত এত তেজি রূপ যেন আমার জন্যই তৈরি। তবে তোর ওই তেজি বুবুজানের যে আমার নিকট থেকে নিস্তার নেই। অমন আগুন যে শুধু অনিরূপের দ্বার প্রান্ত। এখন বলে ফেল, অ্যারিজোনা কোথায়? অনিরূপ হো হো করে হেসে পড়ল। আপনার বুকের ক্ষতটা সেরেছে ভাইজান। দুজন রাজকুমারীর দ্বারা কলঙ্কিত হয়ে মানুষকে মুখ দেখাবেন কি করে? তার উপর আবার লগ্নভ্রষ্টা। তার চেয়ে আপনি ওই বেশ্যা নারীদের বিছানারই চক্ষু। রসিফা বিদ্রুপ করে কথাটি বলে কক্ষ ত্যাগ করলো। রুসিফাকে এর মধ্যে এনে ভুল করলে অ্যারিজোনা। এখন ইতিহাস দুই রাজকুমারীর নির্মম দৃশ্য দেখবে। বলেই তীব্রভাবে দেওয়ালে আঘাত করলো অনিরূপ। রাগে ফুঁসছে আজ এরই যেন। তার অন্তর্ভুক্ত থাকতো, কিন্তু না। আরশির সামনে দাঁড়িয়ে আছে রুসিফা। দেহে কোনো দোপাট্টা নেই, পরনে শুধু ঘাগরা আর ব্লাউজ। দৃষ্টি তার পেটের দাগের দিকে লাল হয়ে আছে জায়গাটা। সদ্য কুড়িতে পা দেওয়া এক নবযৌবনের কর্ণধার সে। আমাকে কেউ বাজেভাবে স্পর্শ করেছে মাস্টার মশাই।
অথচ আপনার কাছে আমি এখনো ছোট, অবুঝ, চেনাকে ভালোবাসার দৃষ্টিকোণ বুঝি না। কিন্তু দেখুন, কামনার দৃষ্টি ঠিকই বুঝতে পারি আমি। এ কেমন শিক্ষা আপনার, মাস্টার মশাই? ভালোবাসার মানুষগুলোর মধ্যে এত দূরত্ব কেন বুবু চান? আপনার বনুকে কেউ বাজেভাবে ছুঁয়েছে, শুনছেন না আপনি? বুবু কোথায় আপনি? বলেই কেঁদে উঠল সে। অওরাবের হাসপাতাল থেকে বের হতে হতে প্রায় 4টে। মেয়েটা না খেয়ে আছে এতক্ষণ, যে ভেবেছিল দুপুরের মধ্যেই তার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সোজা বাজারে চলে গেল সে বাজার করতে। সে না হয় ছেলে মানুষ, যখন তখন বাইরে গিয়ে খেতে পারে, কিন্তু একটা মেয়েকে সবসময় বাইরে নিয়ে খাওয়ানো দৃষ্টিকটু। সব কিছু কিনে একটা কাপড়ের দোকানে গেল, নিজে পছন্দ করে দুটো শাড়ির সাথে প্রয়োজনীয় সব কিনলো। পরে দেখা যাবে তার মান সম্মান নিয়ে এলাকার লোকজন কাবাডি খেলছে। দোকান থেকে বের হতে যাবে তখন চোখ গেল পাশে রাখা একটা লাল আর নীল পাড়ের মণিপুরি শাড়ির দিকে। মাকে পরলে নিশ্চয়ই সুন্দর লাগবে। তার মা কেন এমন রঙিন শাড়ি পরে না? তারা কি বুড়ো হয়ে গেছে? এখনো পর্যন্ত বিয়েও করেনি দুই ভাই, এর মধ্যেই মা লাল শাড়ি পরা ছেড়ে দিয়েছে। সে ঠিক করলো এটা মাকে পরিয়েই ছাড়বে। দেরি না করে ওটাও নিয়ে নিল। ভাই, প্রিয়মের ক্লান্ত কণ্ঠ। হুম। অওরাব ঠোঁট চেপে হাসি আটকে উত্তর করল। সে এখন রিকশায় বাড়ির পথে। 3টা বিছানার চাদর, আম্মির 2টা শাড়ি, আব্বুর 4টা পাঞ্জাবি, আর তোমার গতকালের ফেলে রাখা আধোয়া লুঙ্গিও আম্মি আমাকে দিয়ে ধুয়েছে। তারপরও সাথে ওই একই ডায়লগ, ফ্রি, যে আমার বদলে যদি একটা মেয়ে হতো তাহলে আজ তার এত কষ্ট হতো না, অন্তত হাতের কাজে তো সাহায্য করতো। প্রিয়ম এক শ্বাসে কথাগুলো বলল। প্রিয়ম আবারও বলতে শুরু করলো। কতবার আমি আম্মির পায়ে ধরে বলেছি যে একটা মেয়ে বাবু আনো, আমার আর ভাইয়ের কোনো সমস্যা নাই, তাও তো আমরা এই ঝামেলা থেকে মুক্ত হই। অওরাব এতক্ষণ পেট ফাটা হাসি আটকে রেখেছিল, কিন্তু আর তা পেরে সশব্দে হেসে উঠল। হাসবে না মোটেও, তুমি তো ওখানে বসে আরাম করো, আর আম্মি এখানে বসে আমায় দিয়ে মেয়ের কমতি পূরণ করায়। কলেজ শেষ করে এতগুলো কাপড় কাচা 4টিখানি কথা নয়। হ্যাঁ, প্রিয়ম হৈ হৈ করে বলে উঠল। 4 রুমের পর্দা, সোফার কভার, ঘরের সিলিং একদম ঝকঝকে পরিষ্কার কে করেছে মাস্টার মশাই? অওরাব বলল। প্রিয়ম এবার দাঁত কেলিয়ে হেসে দিল। আমিও তো বলি 2 দিন ধরে বাড়িটা ঝকঝকে কেন লাগছে। দুঃখিত ভাই, আমি জানতাম না যে বাসায় ছিলাম না তো। সেটাই, আজকাল মাস্টার মশাই যে অনেক ব্যস্ত। অওরাব দুষ্টুমির দূরে বলল। আমিও ভাই, মাস্টার মশাই ডাকবে না। অওরাব হেসে দিল আবারও। ছেলেটা মধুপুর সদরের মহিলা কলেজের ইংরেজি প্রভাষক, সেখানে সবাই তাকে মাস্টারমশাই বলে ডাকে। অওরাব ভাইয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে মুঠোফোন সেটটা পকেটে ঢুকালো। এটা ভারত থেকে এনেছিল সে। ভারতে এর প্রচলন বাড়লেও এদেশে এর প্রচলন খুব কম। এখানে সবাই টেলিফোনে অভ্যস্ত। তার বাবা একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল তার বড় ছেলে বড় ডাক্তার হবে, কারণ এদেশে তখন কোয়ালিফাইড ডাক্তারের বড্ড অভাব ছিল। আর তার মায়ের একটা মেয়ে না থাকায় অনেক আফসোস, সব কাজ তার একার করতে হয়। যে আওরাব অনেক বলে কাজের লোক রাখতে, তাও রাখবে না। সারাদিন দুই ভাইকে শুধু ধমকের উপরে রাখবে আর বলবে বিয়ে করে বউ নিয়ে এসো। তারা মধ্যবিত্ত পরিবারের, কিন্তু তারা দুই ভাই যা আয় করে তাতে তাদের কোনো পিছু টান নেই। খুবই স্বাচ্ছন্দ্য আর হাসি খুশি জীবন পার করে তারা। বলতে গেলে দুনিয়ার সব সুখ যেন তার ওই ছোট্ট একতলা বাড়িটাতে বিদ্যমান। এই যে ডাক্তার সাহেব, কেমন বউ আনলে তুমি? বাড়িওয়ালি চাচির এমন কথায় অওরবের ভ্রু কুঁচকে গেল। কেন চাচি, কি হয়েছে? কি হয়নি তাই বলো। সকাল থেকে পাড়ার কত মহিলারা ঘুরঘুর করছে তোমার বউকে দেখার জন্য, তা সে দরজাটাই খুললো না। বাড়িওয়ালি একরাশ অভিযোগ নিয়ে বললেন। অওরাবের এতক্ষণ পর আসন্ন কথা মাথায় ঢুকলো। আসলে চাচি, উনি না মানে ও অসুস্থ তো, তাই তো ঘুমাচ্ছে। অওরাব বোকা বোকা হাসি দিয়ে বলল। কেন, সকালেই তো কি সুন্দর সুস্থ ও সবল ছিল, এর মধ্যে অসুস্থ বানিয়ে দিয়েছো? অওরাবের কাশি উঠে গেল বাড়িওয়ালির কথা শুনে। পাশের মহিলারা মুখ চেপে হাসছে। না মানে চাচি,
অনেকটা পথ এসেছি তো, তাই হয়তো। আচ্ছা, কোনো সমস্যা নেই, কাল সবাই দেখতে যাব। অওরাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই মহিলারা এত ধানে চালে কথা কিভাবে যে বলে আল্লাহ জানে। নিজের কাছে থাকা চাবি দিয়ে ঘরে ঢুকলো সে, কিন্তু বসার ঘরের কোথাও মেয়েটির টিকিটিও পেল না। মেয়েটির রুমে দেখলো না, সেখানেও নেই। গেল কোথায়? করতে করতে সারা ঘর খুঁজলো, নেই। ক্লান্ত হয়ে নিজের রুমে ওকে দিল সে। হ্যাঁ, মহারানী তার বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, তাও আবার তার ডায়েরিটাকে চড়িয়ে কত বড় সাহস! অওরাব টাই অ্যাপ্রন খুলে কোমরে হাত দিয়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু না, শান্তিমতো দাঁড়াতে পারলো না। ওই যে বেলাজ পা দুটো আবারও নিজেদের বের করে করে সৌন্দর্য প্রদর্শন করছে। তোদের কোনো দিনও লজ্জা হবে না। দুনিয়ার সবচেয়ে নির্লজ্জ পা তোরা, আর তোদের মালকিনও নির্লজ্জ। একটা পুরুষ মানুষের রুমে ঢুকে তারই পিছনে তারই ব্যক্তিগত ডায়েরি নিয়ে ঘুমাতে লজ্জা করে না? অওরাব কাঁথা দিয়ে পা দুটো ঢেকে দিতে দিতে বলল, যেটা এতক্ষণ অনেকটা বের হয়েছিল। অওরাব ভাত বসিয়ে গোসল সারল, মাত্র রুমে এসে দেখে আরও ঘুম থেকে উঠে চোখ পিটপিট করছে। অওরাব একটা কাগজের ঠোঙা নিয়ে তার হাতে দিল। আরও কিছু না বলে খুলে দেখলো কলা আর রুটি আছে ভিতরে। এগুলো কেন? খেতে কি পাইনি নাকি? ভাতও তো এখনও অনেকক্ষণ লাগবে। এখন আপাতত ওটা খেয়ে নিন। অওরাব গামছা বারান্দায় মেলে দিতে দিতে বলল, যেটা তার রুমের সাথে যুক্ত, আর অর্ধেকটা খেলো, আর অর্ধেকটা নিয়ে অওরাবের মুখের সামনে ধরলো। অওরাব চুলে হাত বুলাতে বুলাতে আসছিল, পরনে তার একটা লুঙ্গি আর গেঞ্জি। আরুর হঠাৎ এমন খাবার মুখের সামনে ধরায় কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে দেখলো। মেয়েটি কত সহজে মিশে যায় একজন অপরিচিত মানুষের সাথে। আমি হাসপাতালে খেয়েছি, আপনি খান। অওরাব মুচকি হেসে বলল, কি ঘরে বউ খালি পেটে রেখে নিজে খেয়ে নিয়েছেন? আরও চোখ মুখ কুচকে প্রশ্ন করলো। বল, ওটা বউ না, পাতানো বউ হবে। অওরাব দুষ্টু হাসি দিয়ে বলল, আরও মুখ বাঁকিয়ে আবার খেতে শুরু করলো। অওরাবের ঘরে একটা আলমারি, পড়ার টেবিল, বইয়ের শেলফ রয়েছে। ঘরটা ছিমছামের মধ্যে খুব সুন্দর করে সাজানো। আরুর ভালো লাগে এই ঘরটা। আর তার রুমে একটা খাট ছাড়া আর কিচ্ছু নেই, একটা আয়নাও নেই। এই রুমে কি থাকতে ভালো লাগে? লাগে না তো, কিন্তু কি করবে বেটা জল্লাদ। অওরাব আবার কিছুক্ষণ পরে এসে তাকে একটা প্যাকেট ধরিয়ে দিল। প্যাকেটে 3টে খুব সুন্দর শাড়ি, একটা গাঢ় নীল, একটা গোলাপি আর সাদার মিশ্রণের, আর একটা লাল ও নীলের মিশ্রণের। আরও খুশিতে আত্মহারা হয়ে গেল। সে বেছে বেছে লালটা নিল পরার জন্যে, তখনই অওরাব সেটা খপ করে নিয়ে গেল। নিলেন কেন? ওটা আমার শাড়ি না, পরবো আমি। আরও বলে উঠল, না, এটা আপনার না, ওই দুটো আপনার। অওরাব শাড়িটা আলমারিতে রাখতে রাখতে বলল। আরও মন খারাপ করে ওই দুটো নিয়ে ঘরে চলে গেল। এই দুটোও সুন্দর, কিন্তু লালটা বেশি সুন্দর। সে যে নতুন বউ, তাকে লাল দিতে হয়, তা বেটা জল্লাদ জানে না? কোন পেতনির জন্য রেখেছে সেও দেখে ছাড়বে, বলেই বিড়বিড় করলো। আরও কাশির শব্দ পেয়ে পিছিয়ে ফিরে দেখলো অওরাব তার ঘরের দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ঠোঁটে তার মুচকি মুচকি হাসি। তীব্র অভিমানের মুখ ঘুরিয়ে নিল আরু। তাকে লাল শাড়ি দেয়নি এই বদলোক। কোনো পেতনির জন্য রাখিনি, আপনির জন্য রেখেছিলাম। তা আপনি চাইলে এক্সচেঞ্জ অফার কিন্তু আছে, একটার বদলে আরেকটা নিতে পারেন। অওরাব মুচকি হেসে বলল। আরও খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? পরক্ষণেই তার মন আবার খারাপ হয়ে গেল। কিন্তু ওই দুটোও তো অনেক সুন্দর, কোনটা বদলাবো? অওরাব এবার অতিষ্ঠ হয়ে শাড়িটা আরুর হাতে দিয়ে বলল, সবগুলোই আপনি রাখুন, আমার লাগবে না, আমি পরে কিনে নেব। আরও উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা, আপনাকে আমি সব টাকা ফেরত দিয়ে দিব একদিন, ঠিক আছে? আমার কাছে অনেক টাকা আছে। সেই দিনের দেখা আমি এই জীবনে পাবো বলে মনে হচ্ছে না। বলেই অওরাব বিরক্ত হয়ে আবার রান্নাঘরে ঢুকলো। আপনি রান্নাও করতে পারেন?
অৌরব আলু কাটছিল। আরুর কণ্ঠে পাশে ফিরে তাকাতেই বিমোহিত হয়ে গেল। কাউকে শাড়িতে যে এত সুন্দর লাগে তা মনে হয় এই মেয়েকে না দেখলে বোঝাই যেত না। মেয়েটি কুচি দিয়ে লাল শাড়িটা ইংলিশ ম্যাডামদের মতো করে পরেছে, ব্লাউজটা একটু ঢিলা। এখানকার সবাই বাঙালি ভাবের শাড়ি পরে, তাই হয়তো একটু বেশি সুন্দর লাগছে আরুকে। শাড়িটি যেন মেয়েটির জন্যেই তৈরি হয়েছে, গায়ে একরাশ সৌন্দর্য নিয়ে লেপ্টে আছে। অৌরব মুগ্ধ হয়ে দেখছিল, এরই মধ্যে আরুর বাজখাই গলায় সে আরুর দিকে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো। কোন রমণীর খেয়ালে ডুবে আছেন? আরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। এক চঞ্চল পেতনির। অৌরব আবার আলু কাটতে কাটতে বলল, পেতনিটা যেন আমি হই। এই রান্না কে শিখিয়েছে আপনাকে? আলুগুলো নিয়ে নিতে নিতে বলল, সে কাটবে আলু এখন। একে একেই শিখেছি। ভারতে থাকাকালীন রেঁধে খেতে হতো। অৌরব তরকারি নাড়াতে নাড়াতে বলল। কেন, কাজের লোক ছিল না? অৌরব মৃদু হাসল, প্রতি উত্তরে কিছু বলল না। সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে ছেলেকে বাহিরে পড়তে পাঠানো দুর্বোধ্য ব্যাপার ছিল, কিন্তু ছেলেকে ডাক্তার বানানোর চেষ্টায় অৌরবের বাবা নিজের সব জমি বিক্রি করে দেয় ছেলের পড়াশোনার জন্য। পড়াশোনার খরচ চালাতেই তার হিমশিম খেতে হতো সেখানে কাজের লোক। কাজ করতে করতেই আওরাবের চোখ যায় আরুর দেহে। আঁচল কাঁধে উঠিয়ে মনোযোগ সহকারে কুচি কুচি করে আলু কাটছে। মনে হচ্ছে যেন স্কেল এনে দিলে ভালো কাটতে পারতো মেপে মেপে। অর্কর্মার ঠেকি নিশ্চিত প্রথমবার আলু কাটছে, কিন্তু দৃষ্টি তার পেটের দিকে এসে থমকে যায়। 5 আঙ্গুলের খামচির দাগ যেখানে স্পষ্ট, কালশিটে হয়ে গেছে ক্ষতটা কিছুটা গভীর। অওরাব চুপ করে আরুকে দেখছে। সে যে আরুর বাড়ি ছেড়ে পালিয়ে আসাকে খুবই সাধারণ কারণ হিসেবে নিয়েছিল, কিন্তু এই দাগ যে অন্য কিছুই নির্দেশ করে। মেয়েটি কি অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল, তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়? এমন প্রশ্ন মনে আসতেই আওরাবের বুকের ভিতরটা খামছে উঠল। মানুষ ঠিক কতটা হিংস্র হতে পারে এর ধারণা হয়তো সে নিজে করতে পারবে না, কারণ তার জীবনের দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতি দুটোই ভিন্ন। যা নির্মল ও হাসি খুশি একটা জীবনকে ইঙ্গিত করে, যেখানে শুধু ভালোবাসা আর আনন্দ খুনসুটি। কিন্তু আরুর জীবনের পরিস্থিতি ঠিক কেমন, অওরাব আর গভীরে চিন্তা করতে পারল না। আসলেই হাসি খুশি মানুষের ভেতরেও যে কতটা গভীর ক্ষত লুকিয়ে থাকে তা দূর থেকে বিবেচনা করাই বোকামি। কিন্তু সে ঠিক করলো এখন থেকে মেয়েটিকে যতটুকু সাহায্য করতে পারবে সে করবে। হাসি খুশি চঞ্চল মেয়েটাকে সে সবসময় আনন্দেই রাখবে। এটা লাগিয়ে নিন। অওরাব মলমটা আরুর দিকে এগিয়ে দিয়ে বলল। আরু ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি এটা কোথায় লাগাবো? মলম, এটা পেটে লাগিয়ে নিন। ব্যথার কথাও আপনার মনে থাকে না। সারাদিন কাঠ বেড়ালির মতো লাফান কেন আপনি? অওরাব মলমটা হাতে ধরিয়ে দিয়ে বলল। ও আচ্ছা, দাগটা ওঠানোর কোনো উপায় আছে আপনার কাছে ডাক্তারবাবু? আরু স্বাভাবিকভাবেই বলল আলু কাটতে কাটতে। উঠাবেন কেন? প্রমাণ হিসেবে আপনার বাবাকে দেখাতে পারবেন। আরু আলতো হেসে উঠল। অওরাব মাঝে একবার তাকিয়ে দেখে নিল মেয়েটিকে এখন কেমন গম্ভীর লাগছে। বিচারক নিজেই জলজান্ত একটা প্রমাণ, সেখানে এই উটকো প্রমাণের আবার কি দরকার? আরু বিদ্রুপ হেসে বলল। মানে কি? অওরাব জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকালো তার দিকে। মানে হচ্ছে আপনি সারাদিন ধরে আমাকে না খাইয়ে রেখেছেন। আমার খিদে পেয়েছে। আরু কাঁদো কাঁদো হয়ে বলল। অওরাব তাড়াতাড়ি কাজের গতি বাড়িয়ে দিল। আপনার না খেয়ে থাকার ত্যাগের ফলে কারো একজনের জীবন বেঁচে গেল, তাই আপনাকে ধন্যবাদ এত ত্যাগ স্বীকার করার জন্য। অওরাব মৃদু হেসে বলল। আরু নিষ্পলক তাকিয়ে রইল অওরাবের দিকে। লোকটা সব সময় মৃদু হেসে কথা বলে, খুব সুন্দর লাগে এটা তার কাছে। দেখতেও মাশাআল্লাহ আনুমানিক 6 ফুটের মতো লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। কোনো এক রাজকুমারীর ব্যক্তিগত রাজকুমার হওয়ার জন্যে একদম লেগে একজন। ভেবেই নিজে নিজে হেসে উঠল। বাবু, দরজাটা খোল, দেখ তোর কোনো ছাত্রছাত্রী এসেছে কিনা। অওরাবের মা হাঁক ছেড়ে বললেন ছেলে প্রিয়মের উদ্দেশ্যে। আরে আমি এই সময় আমার কোনো ছাত্রী আসবে? দুপুর বাজে 12টা।
প্রিয়ম বিরক্তি নিয়ে কথাটা বলল। সে আপাতত একরাশ থালা বাসন ধুইতেছে। একটু আগেই মা তাকে এসব ধরিয়ে দিল। রান্নাঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলো তার বাবা উঠোন ঝাড়ু দিতেছে। এটাও তার মা তার বাবাকে একটু আগে ধমক দিয়ে ধরিয়ে দিয়েছে। সারা দিন নাকি খায় আর ঘুমায়। সে হাঁক ছেড়ে বাবাকে ডাকলো। আব্বু কে এসেছে? এত প্রশ্ন না করে দরজা খুলতে পারো না, গর্দভ ছেলে? তার বাবা উল্টে ধমক দিয়ে বলল। প্রিয়ম ঠোঁট উল্টে দরজা খুলতে গেল। সবাই শুধু ধমকায়। দরজা খুলতেই দেখা মিলল এক লাস্যময়ী রূপের অধিকারিণীর। সহসা নিজের মুখভঙ্গি পরিবর্তন করে ফেলল। চেহারায় আনলো কিছুটা গাম্ভীর্য আর সম্মান। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। লুসিফা অতি বিনয়ের সাথে সালাম জানালো। প্রিয়ম সালামের উত্তর দিয়ে বলল। রাজকুমারী, বাহিরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। প্রিয়ম খুবই সম্মানের সাথে চোখ কিছুটা নামিয়ে বলল। রসিফার কান্না পেয়ে গেল। এবার মাস্টার মশাই সবার সাথে এমন আচরণ করে না, শুধু তার সাথে এমন করে। সেও তো তার আর 5টা ছাত্রীর মতো তার ছাত্রী, তাদের তো আপনি বলে ডাকে না, তুমি বলে। অথচ তাকে যত প্রকারের সম্মানীয় অবহেলা করা যায় সব করে প্রত্যেকবার সম্মানের সাথে তাকে এড়িয়ে চলবে, কথা শোনাবে, অবহেলা করবে। প্রিয়ম কেন তার চোখের ভাষা বুঝতে পারে বলো? নিজের অনুভূতিগুলোকে সর্বোচ্চ চেষ্টা করে গিলে নিল। আমি আপনার ছাত্রী হই মাস্টার মশাই, আমাকে আপনি বলার কোনো প্রয়োজন নেই। রসিফা এক বুক সাহস নিয়ে বলল কথাটা। তার আগেও আপনার একটা পরিচয় আছে। আপনি নবাব সারফারাজ কন্যা রাজকুমারী। এছাড়াও মা বোনদের আপনি বলায় দোষের কিছু নেই। সবাই মা বোন রাজকুমারী হয় না, কেউ কেউ স্ত্রীও হয়। রসিফা শান্ত স্বরে কথাটি বলে ভিতরে চলে গেল। সে কিছু বই রেখে গেছে, সেগুলোই নিতে এসেছে। বেশ কয়েকদিন পড়তে আসা হবে না। প্রিয়ম রসিফার গমনের দিকে তাকিয়ে মাথা ডানে বামে নাড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সময় এক সময় আমাদের অনুকূলে থাকে না, সময় সব সময় আমাদের অনুকূলে থাকে না, কিন্তু প্রিয়মের মনে হয় তার সময় কোনোদিনই অনুকূলে থাকে না। প্রিয়ম থালা বাসন ধুইতেছে আর বসার ঘরে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করছে। রাজকুমারী হয়েছে দেখে কি শরীর দেখিয়ে দেখিয়ে পোশাক পরতে হবে সব সময়? ঘাগরার আড়ালে ফর্সা পেটখানা উঁকিয়ে দিচ্ছে, পিঠ কতখানি বের হওয়া। এ কেমন পোশাক পরে না? রশিদকে অওরাবের মা জোর করে বসিয়ে দিয়েছে, কিছু না খেয়ে যেতে দিবে না। কি ব্যাপার, রাজকুমারী এরিজোনার অভিষেক স্থগিত কেন করা হয়েছে? নতুন রানীকে তো আমরা দেখলামই না। অওরাবের মা কাজ করতে করতেই জিজ্ঞেস করে। হবে, কিন্তু সে এখনো প্রস্তুত নয়, তার সময় প্রয়োজন। ভালো আন্টি। রসিফা হাত ঘষতে ঘষতে বলল। মেয়েটা বড্ড মিষ্টি, তাকে সব সময় ভালো আন্টি বলে ডাকে। রসিফার সামনে নানান রকমের খাবার দিয়ে ভরিয়ে দিলেন তিনি। আরও কিছুক্ষণ কথা বলে অওরাবের মা কিছু কাজে ভিতরে গেল। তখনই প্রিয়ম আস্তে করে টেলিফোনটা নিয়ে খাবার টেবিলে বসলো। খাবার রুম, বসার রুম আর রান্নাঘর একসাথেই সব দেখা যায় বসার ঘর থেকে। সব যখন জনগণকে দেখিয়ে দিবি, তাহলে আর কাপড় চোপড় পরিস কেন? গলা পিঠ পেট বের করেই তো রাখলি। শুধু শুধু পোশাকের অপমান কেন করিস তোরা? না পড়লেই তো হলো। প্রিয়ম খাবার টেবিলে বসে গলা উঁচিয়ে কথাগুলো বলল। আচমকা এমন কথোপকথনে রসিফা হকচকিয়ে গেল। দেখলো মাস্টার মশাই কারোর সাথে যেন কথা বলছে। তৎক্ষণাৎ তার নজর গেল নিজের পোশাকের দিকে। তাকে সবসময় দাসীরা সাহায্য করে পোশাক পরতে, এমন পেঁচিয়ে সে পরতে পারে না, কিন্তু আজ সে নিজেই পরেছে। সে টেনে টুনে নিজের কাপড় ঠিক করার চেষ্টা করলো। দেখা যাবে তাকে নিয়েও কখন আবার বলে ফেলে। এটা দেখে প্রিয়মের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু গাম্ভীর্যতার কারণে সেটা দৃশ্যমান হলো না। প্রিয়ম আরও কিছু বলছিল, বলতে বলতেই দেখলো তার মা তার দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। সে মায়ের এমন চাহনি দেখে বোকা বোকা হাসি দিল। বন্ধুর সাথে কথা বলছিলাম আম্মি। বাবু, তোর থালা বাসন ধোয়া সব শেষ? না ফাঁকিবাজি করে বসে আছে সেখানে? তোর বদলে যদি একটা মেয়ে হতো, আজকে আমার একবার ছাদে, একবার রান্নাঘরে, তো একবার ঘর গোছানো তো লাগতো না। সব আমার কপাল।
বলতে বলতে সে আবার পা চালালো। কত কাজ তার। প্রিয়মের ইচ্ছে করছে এখন মাথা ঠুকতে দেওয়ালে। মায়ের ভয়ে সে আর বাবা সবসময় পরিপাটি হয়ে থাকে, যাতে মায়ের বকুনি খেতে না হয়। সেখানে তার মা কারণ রেডি থাকে তাদের কথা শোনানোর জন্য। অওরাবের মা আর কোনো কথা বলল না, শুধু এক নজর চেয়ে চলে গেল। প্রিয়ম যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাস্টার মশাই, আসছি। কিছুদিন হয়তো অনুপস্থিত থাকবো, ক্ষমা করবেন। লুসিফা যাওয়ার আগে প্রিয়মের উদ্দেশ্যে বলল, সমস্যা নেই, রাজকুমারী আজগর সাহেব আমাকে জানিয়েছেন এই বিষয়ে। প্রিয়ম থালা বাসন টেবিলে রাখতে রাখতে বলল। লুসিফা মাথা নেড়ে পা বাড়ালো দরজার দিকে। আজগর সাহেব তাদের সেনা প্রধান মহলের থেকে শুরু করে তার নিরাপত্তা দেখাশোনা সব সেই করে। বড় ডাক্তারবাবু কবে আসবে? লুসিফা ফের পেছন ফিরে জিজ্ঞেস করলো। প্রিয়ম হাতের কাজ থামিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো লুসিফার দিকে, যে এখন নিজের ঘাগরার ওড়নায় আঙ্গুল পেঁচাচ্ছে। মেয়েটার অজুহাত নেহাতি ভিত্তিহীন। প্রিয়মের এমন শান্ত চাহনি দেখে লুসিফা আরও কিছুটা অস্বস্তিতে পড়ল। প্রিয়ম স্থির দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে বলল, বড় ডাক্তার সাহেব প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় এখানে আসে, আপনি এই বিষয়ে নিশ্চিত অবগত? প্রিয়ম বুকে হাত গুজে বলল। ফিরে যান, এমন ভর দুপুরে বাইরে থেকে ঠিক না। প্রিয়ম আবার বলল। লুসিফা মাথা নেড়ে বেরিয়ে গেল। প্রিয়ম তার গমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি অতিরিক্ত আবেগী। এত আবেগী হওয়া যে রাজপরিবারের সদস্যদের সাজে না। তাদের হতে হয় দুর্লভ, কঠিন, দয়া মায়াহীন, ইস্পাতের মতো নির্দয়। সেখানে এমন আবেগী হলে যে জীবনের কোনো এক পর্যায়ে বিশ্রীভাবে মুখ থুবড়ে পড়তে হবে। রাজা সারফারাজ নিচের মায়াময় দৃষ্টি দিয়ে রাজ্য পরিচালনা করে, যার জন্যে খুব বাজে একটা সত্য কোনো একদিন তার সামনে খোলা চিঠির মতো উড়বে। সেদিন নিজের জীবনের চরম অকার্যকর শাসনের সম্মুখীন হবে সে। এখন দেখা যাক ভাবি রানী কেমন হয়, যেখানে এক শক্তিশালী রাজাই নিজের অজান্তে রাজ্য সামলাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। সেখানে এক নারী কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে এত নির্দয়তার সামনে। এক দাসী কর্নিশ জানিয়ে বলল লুসিফাকে। লুসিফা কোনো কথা না বলে বাবার কক্ষের দিকে পা বাড়ালো। আবুজান, আসবো? লুসিফা দরজার বাহির থেকে উকি দিয়ে বলল, এসো এসো আম্মাজান, তোমারই অপেক্ষায় ছিলাম। সারফারাজ বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলল। লুসিফা ভেতরে যেতেই অনিরূপের দেখা পেল। সোফায় পা তুলে বসে আছে সে, কিন্তু তার চোখের দৃষ্টি দেখে লুসিফার একদলা থুতু ফেলতে ইচ্ছে করলো। কত ঘৃণ্য লোক হলে নিজের ছোট বোনের উপর এমন বাজে নজর দিতে পারে। আম্মাজান, কিছু কথা জিজ্ঞাসা করব, আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। লুসিফার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল সারফারাজ। অবশ্যই আবুজান। আপনার বুবুজান কি আপনাকে কিছু জানিয়েছিল? তার কোনো পছন্দ ছিল কি? আবুজান, বুবু 11 বছর পর দেশে এসেছে, হলো মাত্র 15 দিন, আর তাতেই আপনি তার উপর এমন আরোপ দিচ্ছেন। এটা কি ঠিক? এটা কতটুকু যৌক্তিক তা নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না? আর তার পালানোর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। জানলে আপনাকে এত কষ্ট কখনোই পিটিয়ে দিতাম না। লুসিফা দৃঢ় কণ্ঠে বলল। সারফারাজ মেয়ের এমন স্পষ্টবাদী উত্তরে প্রসন্ন। সে অনিরূপের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আশা করি তোমার উত্তর পেয়ে গেছে অনিরূপ। অনিরূপ লুসিফার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল। আমার মেয়ের মুখের কথায় তার নিশ্চয়তা। সারফারাজ শক্ত কণ্ঠে বলে উঠল। সহসা লুসিফা কেঁপে উঠল ভেতর থেকে। চাচা যান, ও যে সত্য বলছে নিশ্চয়তা কি? আপনার মেয়েদের উপর বিশ্বাসী আজ আপনাকে এখানে দাঁড় করিয়েছে, পুরো রাজ্যের সামনে আপনাকে আমাকে অপমান করেছে। বলেই অনিরূপ গটগট পায়ে কক্ষ থেকে বের হয়ে গেল। লুসিফা নিচের কক্ষে এসে কেঁদে উঠল। আমাকে মাফ করে দেবেন আব্বুজান, আপনাকে মিথ্যে বলেছি আমি, কারণ আপনার সিদ্ধান্ত ভুল ছিল। এটা রাজপরিবারের পরবর্তী সময়কে ধ্বংস করে দিত। কেননা রাজপরিবারের ভবিষ্যৎ এখন বুবুজান, তাকে ভেঙে ফেললে যে সাধারণ মানুষ, আপনার এই আনন্দময় রাজ্য শেষ হয়ে যাবে। হাতে থাকা চিঠিটার ভাঁজ খুলল।
বনু বুবুজান স্বার্থপর হয়ে যাচ্ছে কি জানি না, আজ আমার এই স্বার্থপরতা আমাকে কোথায় নিয়ে যাবে। আমি কখনোই একটা সাধারণ ভালোবাসা আশা করিনি যে দিন শেষে কেউ আমাকে নিজের বক্ষে আগলে নেবে আর বলবে এটা তোমার সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু আমি নিজের দায়িত্ব থেকেও পালাচ্ছি না, যেই দায়িত্বের জন্য 11টা বছর ধরে নিজেকে তৈরি করেছি। সাজগোজের জিনিসের বদলে অস্ত্র বেছে নিয়েছি। যেই বয়সে আবেগে ভাষার কথা, সেই বয়সে নিজেকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছি। কিভাবে ব্যবসায়িক সম্মেলন করতে হয় তা শিখেছি। দিনরাত নিজের দেশকে কিভাবে আর একটু উন্নত শিক্ষিত করা যায় এর জন্য ছুটেছি। এত কিছু ভুলে সামান্য নিজের সুখের জন্য এত বড় সিদ্ধান্ত নেইনি। নিজেকে এবং নিজের ক্ষমতাকে কুচন্ত্রীদের হাত থেকে রক্ষা করতে আমার সময়ের প্রয়োজন। কিন্তু তার আগেই আব্বুজান আমাকে এমন ব্যক্তির কাছে তুলে দিচ্ছে যার কিনা আমাকে ধ্বংস করাই মূল লক্ষ্য। আব্বুর গড়ে তোলা এই সুন্দর রাজ্য খুনসুটিতে ভরা। প্রজাদের ব্রিটিশদের কাছে বেচে দিয়ে লুট করার ইচ্ছে। এমন ঘাতকের হাতে নিজেকে এই রাজ্যকে কিভাবে তুলে দিই? বুবু নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবে না, তাই এমন সিদ্ধান্ত ততক্ষণ নিজের খেয়াল রাখবে। আমরা চারপাশে সব কিছু যেমন দেখি, ভেতরের দিকটা ঠিক ততটাই ভিন্ন। আব্বুজান আম্মিজানের খেয়াল রাখবে। পরিবারের মানুষ থেকেও বাইরের মানুষ আমার জন্য বেশি নিরাপদ। ইতিমধ্যেই বেশ কয়েকদিন কেটে গেছে। আজ বৃহস্পতিবার। এখন ঘড়িতে রাত 7টা বাজে 15 মিনিট। অওরাব বেতের সোফায় বসে পেপার পড়ছে। পরনে তার রোজকার লুঙ্গি আর একটা কালো গেঞ্জি। সারা দিন থাকে হাসপাতালে, পড়ার সময় হয়ে ওঠে না। কিন্তু চোখ তার বারবার চলে যাচ্ছে সামনে থাকা রমণীর দিকে, যে কিনা কোমরে আঁচল গুজে মনোযোগ দিয়ে ঘরের ঝুল ঝাড়ছে। এ কোন নতুন কারিশমা দেখাতে চাই তা অওরাবের মাথায় ঢুকছে না। সন্ধ্যায় গেছে ঝুল ছাড়তে, তাও মানা যায়, কিন্তু নির্লজ্জ মেয়ের নির্লজ্জ অঙ্গ প্রত্যঙ্গ যে নিজেদের ধ্বংসাত্মক সৌন্দর্য মেলে মেলে তাকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আর বলছে তাদের দেখে নয়ন জুড়াও। এর কি হবে? সে কি পুরুষ মানুষ না? চোখ পড়ে গেলে তার কি দোষ? এসব প্রতিনিয়ত দেখে কার নিয়ত ঠিক থাকে? তার মতো নারী বিদ্বেষেরই অন্তরাত্মা নাড়িয়ে দিচ্ছে। সচরাচর এখানকার মেয়েরা কেউ এভাবে চলে না, পরপুরুষের সামনে তো নাই। তার দেশের নারীরা শুদ্ধ লাজুক পদের, এটা সে মানতে বাধ্য। কিন্তু এই রমণী কোন নির্লজ্জ দেশের বাসিন্দা? অওরাবের এত শত ভাবনার মাঝেই যে কখন আরও তার সামনে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। এই যে ডাক্তার সাহেব, আমার কত নম্বর সতীনের কথা ভাবছেন? আরও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে অওরবের মাথাটা আরুর পেট বরাবর। ফর্সা উদরখানার শাড়ির ফাঁক দিয়ে কিছুটা দৃশ্যমান। অওরব ফাঁসফাঁস করে উঠল, সন্তর্পণে চোখ সরিয়ে নিল। লতানো দেহের বাঁকে ঘামগুলো যেন মুক্ত দানার মতো জলজল করছে। গলা বেয়ে ঘামগুলো গড়িয়ে পড়ছে, তা দেখে অওরবের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মেয়েটা বড্ড জ্বালাময়ী। অওরব ভেবে পায় না নভেম্বরের প্রায় শেষের দিকে ঠান্ডার প্রকোপও অনেকটা, এর মাঝে এই মেয়ে নাকি ঝুল ছাড়তে গিয়ে এই অবস্থা, ঘেমে নিয়ে একাকার। কোন জাদুঘরের শোপিস এই মেয়ে তার খুব করে জানতে ইচ্ছে করছে। অওরব কোনো উত্তর করল না, আবার পেপারে চোখ রাখল। এমন বেহুদা কথা সে রোজ শোনে। আরও রান্নাঘরে গিয়ে আবার ফেরত আসলো। অওরব হা হয়ে তাকিয়ে আছে আরুর হাতের চায়ের কাপের দিকে। এই মেয়ে চাও বানাতে পারে? বাহ, কি সৌভাগ্য আমার, আপনার হাতে চা খাওয়ার সুযোগ পেলাম। তাই এটা চা নাকি স্বর্গে যাওয়ার টিকিট? অওরব ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল চায়ের কাপ নিতে নিতে। আপনি কিন্তু আমায় অপমান করছেন। আরও ঠোঁটে ঠোঁট চেপে বলল, ছি, তার আগে আমার গর্দান যাক। তা এত আপ্যায়ন কেন? আপনি আমার জন্য কত কিছু করছেন, আমি আপনার জন্য কিছুই করব না, তাই। আরও হাসি মুখে বলল, কিছু করতে হলে নিজের ওই বেহায়া বেসরম অঙ্গ প্রত্যঙ্গকে একটু দেখে রাখুন, তাহলে আমার একটু উপকার হতো। অওরব বিড়বিড় করে বলল, কি বলছেন? বলছি, যে ব্যাটা আপনার ভাগ্যে আছে সেই ব্যাটা আসলেই অনেক দুর্ভাগা। অমন দুর্ভাগা আপনি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই।
আরু অওরাবের পাশের সোফায় বসতে বসতে বলল। অওরাব চোখ ছোট ছোট করে আরুর দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মেয়েটার কথার তাল খুঁজে পায় না সে। আরুর মাথায় চলছে অন্য কথা। আজ দুপুরে বাড়িওয়ালির চাচি এসেছিল, সাথে আরও কয়েকজন। তাকে একটা সুন্দর শাড়ি উপহার দিয়েছে, নতুন বউকে নাকি দিতে হয়। এছাড়াও সংসারের বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে গেছে, এগুলো না করলে নাকি স্বামী ধরে রাখা যায় না। তাই তো তার এত প্রচেষ্টা, একদম পাক্কা গিন্নি হতে হবে তাকে, নইলে যে তার পাতানো স্বামী চিরকাল পাতানোই রয়ে যাবে। আস্তা গফিরুল্লাহ, আস্তা গফিরুল্লাহ। আরও গিন্নিদের মতো করে ভেবে ভেবে বলল। আপনার স্বামীর বাড়ি পেয়েছেন, যে নিজের সংসার আছেন, নাকি সারা জীবন আমার ঘরে বসে খাওয়ার পরিকল্পনা করছেন? নিজের বাড়ি কীভাবে কবে যাবেন তার ব্যবস্থা করুন। এসব কারিশমা দেখানো বন্ধ করুন, ওকে? আর একজন ব্যাচেলারের বাসায় সোফা পেয়েছেন, ভাগ্য ভালো আপনার। আবার ফোম খুঁজে চলেছেন। অওরা পেপারের দিকে মুখ না সরিয়েই বলল। এমন কেন করছেন? বলেছি না আমার কাছে অনেক টাকা আছে, যা খরচ হয় সব দিয়ে দিব। আর এগুলো তো প্রয়োজন, একটা বাসায় আপনার বউ আসলেও লাগবে।